হয়নি ঠিক আছে দুই একদিন পর করবো কিছু বললো না না তালা মারে বাইরে মোবাইলে কথা বলছে রুমের তালা মার জিজ্ঞেস করলাম বলছে যে আপনার কাজ ডিলিটটা করা হয়নি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনো তোমাদের আমি ওভারঅল আলোচনা করব বুঝছো যেহেতু আজকে আহ কি বলবো তোমাদের তো এখন পার্টিকুলারলি কোনো বিষয়ে আলোচনা করতেছি না পুরো সিলেবাসের উপরে একটু কথা বলি টপিক নিয়ে হ্যাঁ সরি কোথায় ছিল আচ্ছা শোনো তোমরা একটু অ্যাটেনশন দাও সবাই আমি তোমাদের একটা শেয়ার দিলাম শেয়ারটা একটু খেয়াল করো দেখো আমি অ্যাকাউন্টিং এর তোমাদের দুইটা অংশ আলোচনা করেছিলাম একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলা হয় আর একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং দুইটা অংশ আছে তোমাদের অ্যাকাউন্টিং এর দুইটা অংশে দেখো যে আমরা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা যেটা এই যে এটা বর্তমানে আমি তোমাদের সামনে রেখেছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা এখানে দেখো আলোচনা করেছি কি কি তোমরা খাতায় লিখে নাও আমি কথাগুলো বলি তোমরা খাতাগুলো লেখো টপিক গুলো লিখতে হবে আর স্লাইড দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে না স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা তো শেয়ার করে দিলাম তারপরে হচ্ছে না কেন আশ্চর্য কথা দেখতে পাচ্ছ দেখো তো জি না স্যার দেখা যাচ্ছে না স্যার আসে নাই। আচ্ছা দেখছি
এখন হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা দেখি, ঠিক আছে। স্যার হয়েছিল আবার চলে গেছে। হ্যাঁ আসবে এখন, এখন যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা যাই হোক, তোমরা একটু টপিক গুলো লেখো, আমি আলোচনা করে যাচ্ছি, ঠিক আছে? যে কথাগুলো বলবো এটা একটু অ্যাটেনশনলি শোনো, তাহলে ভালো হবে। এটা হচ্ছে দেখি এখানে আছে। এখানে দেখো আমি কিছু টপিক তোমাদের সামনে রাখতেছি, এইগুলো একটু খেয়াল করো। তো দেখতে পাচ্ছ তো? জি স্যার। এখন দেখো আমি অ্যাকাউন্টিং, দুইটা অ্যাকাউন্টিং অংশ তোমাদের, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং আলাদা আছে এখানে, এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা দেখো। এই টপিক গুলো লিখবা, লেখো। অ্যাকাউন্টিং ডেফিনিশন, মিনিং, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ এর আলোচনা করেছি আমি তোমাদের। অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং না, এটা সেটা অনেক সময় কোশ্চেন করা যায়, রিলেশন বিটুইন অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং, না একটু তোমরা যদি কোনো কিছু চাই নিজের মতো করে লিখবা। এটা এমন নয় যে পার্টিকুলার সেম হওয়া লাগবে, তোমার ধারণায় যেটা আসে কি রিলেশন আছে। আমি তোমাদের বলেছি শুরুতেই যে অ্যাকাউন্টিং ইঞ্জিনিয়ারিং ইনভলভস কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন কস্টের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, এবং কস্ট অফ কনস্ট্রাকশন, কস্ট অফ অপারেশনস, এগুলোর সঙ্গে ইঞ্জিনিয়ারিং ইনভলভস। কাজেই এগুলোর সাথে যেহেতু অ্যাকাউন্টিং আছে, এটা একটা রিলেশন আছে। আচ্ছা, তারপর দেখবে বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অথবা গাইডলাইন অথবা কনসেপ্ট বলা হয়। এই জিনিসগুলো তোমাদের বলছিলাম, চারটে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আছে। এই টপিকগুলো লিখবা, কিন্তু লেখো খাতায় সবাই টপিকগুলো। এগুলো তোমাদের পড়ানো হয়েছে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলেছে কি কি ছিল, যে যেমন বিজনেস এন্টাইটি কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, তারপরে হচ্ছে ডাবল এন্ট্রি কনসেপ্ট, তারপরে অ্যাকাউন্টিং পিরিয়ড, অনেকগুলো কনসেপ্ট আছে। আমি তোমাদের 4টা কনসেপ্ট আলোচনা করেছি, 4টা, তোমরা 4টা লিখবা, ঠিক আছে? বেশি না, যদি পরীক্ষা আসে কয়টা লিখবা এখানে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল 4টা অথবা গাইডলাইন্স 4টা লিখবা মাত্র। তারপরে আসো বিজনেস ট্রানজাকশন, ট্রানজাকশন আলোচনা করা হয়েছে। কারো মনে আছে তো ট্রানজাকশন কাকে বলে, কে বলতে পারবা? বিজনেস ট্রানজাকশন দুই একজন যদি বলো ভালো লাগবে। কেউ বলবা নাকি? বলো দেখি, বিজনেস ট্রানজাকশন Sir, কাকে বলে? transaction is an event which has double impact on accounting এফেক্ট কার উপরে আছে? accounting On equation এর সিচুয়েশনের উপরে আছে। হ্যাঁ, এটা তো আলোচনা করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ ট্রানজাকশনটা হচ্ছে কি, যে ফিনান্সিয়াল ইভেন্ট, আর্থিক ঘটনা, যে আর্থিক ঘটনা, এটা হলো ট্রানজাকশন বোঝানো হয়। আচ্ছা, তারপরে গেল ট্রানজাকশনের ইমপ্যাক্ট আলোচনা করেছি। এখানে ইমপ্যাক্ট কথাটা লেখা নাই। ট্রানজাকশন ইমপ্যাক্ট আছে না, যে আমরা ইমপ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম কিসের উপরে? অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে, ঠিক আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশন উপরে ট্রানজাকশনের কি ইমপ্যাক্ট পড়ে, এটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা ভালো করেছো অনেকেই, আশা করি এটা মনে আছে। হ্যাঁ, ইমপ্যাক্ট অফ ট্রানজাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই কথাটা বোধহয় এখানে নাই, ঠিক আছে না? ওটা আমি অ্যাড করে দেই। ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট অফ ট্রানজাকশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে যে ইমপ্যাক্টটা, এটা একটু ভালো করে খেয়াল করবা। সেই ইমপ্যাক্টটা কি, ওই যে আমরা তোমাদের একটা টেবুলার ছকে একটা সামারি করে দেখাতে হবে, টেবুলার সামারি এটা তৈরি করতে হবে, ঠিক আছে না? ওই যে আমরা এই অ্যাসেট বারে রাইট সাইড বাড়লে ইমপ্যাক্টটা কি, যে ট্রানজাকশন ইমপ্যাক্ট হচ্ছে যে একটা ট্রানজাকশন ঘটলে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে কি হয়, যদি লেফট সাইড বাড়ে রাইট সাইডও বাড়ে, একটা একটা এটা এটা একটা ইমপ্যাক্ট। আর একটা ইমপ্যাক্ট কি,
লেফট সাইড যদি কমে রাইট সাইডও কমে যাবে, যেহেতু একটা ইকুয়েশন, তাহলে এই সাইডে কমলে ওই সাইডে কমলে। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে কি, একটা সাইডে ঘটতে পারে, যেমন অ্যাসেট একটা বাড়তে পারে একটা কমতে পারে, এই তিনটা ইম্প্যাক্ট হয়। এটাকে একটা সামারি আকারে দেখাতে হবে, কোশ্চেন থাকলে সে সামারি আকারে দেখাবা। আর আলোচনা করেছিলাম ক্যাপিটাল রেভিনিউ বা ক্যাপিটাল বা রেভিনিউ এক্সপেন্ডিচার কি জিনিস। ক্যাপিটাল হচ্ছে যেটা অ্যাসেট কেনা হয় এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, আর রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা যে খরচ কাটি করি এগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। অ্যাকাউন্টিং সাইকেল, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে এখানে ইকুয়েশন আসছে কথাগুলো, এই টপিকগুলো লেখো তোমরা দেখে দেখে বরাবর। ডাবল এন্ট্রি সিস্টেম, ডেবিট এন্ড ক্রেডিট, তারপরে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। এখন তোমাদের আর হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অঙ্ক করানো হয়েছে। এই হচ্ছে এই এই অংশ থেকে দেখো ফিনান্সিয়াল স্টেটমেন্টের দুইটা অংশ, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। তাহলে এই অঙ্কটা তো সবাইকে ভালো করে করানো হয়েছে বড়, ঠিক আছে না? কি আছে এখানে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট, এই তিনটা অ্যাকাউন্ট করতে হয়, কমপ্লিট করতে হয়। তো স্টেটমেন্ট এখানে দেখো কোশ্চেনের, এখন তোমাদের আমি ধারণাটা বলে দিচ্ছি। এই থিওরি গুলো মিলে একটা যদি কোশ্চেন হয়, এখানে এই যে ইম্প্যাক্ট থেকে যেটা কোশ্চেন তোমাদের করেছি, এটা যদি কোশ্চেন হয়, অথবা এটা একটা কোশ্চেন হতে পারে, আর হচ্ছে যে এই জার্নাল, এই জার্নাল একটা কোশ্চেন হতে পারে, অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই তিনটা কোশ্চেন এখান থেকে যে কোনো দুইটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? একটা হলো থিওরি, আর একটা হচ্ছে কি ট্রানজাকশনের ইম্প্যাক্ট এবং জার্নাল। এই এই অংশ থেকে একটা অংশ, এই ট্রানজাকশন থেকে এখানে একটা অংশ। দেখো তোমাদের আমি কোশ্চেন ভাগ করে দিচ্ছি, এই অ্যাকাউন্টিং থিওরি গুলো মিলে একটা কোশ্চেন হবে, ঠিক আছে? অ্যাকাউন্টিং সাইকেল, এই থিওরি গুলো সবগুলো থিওরি, গুলো তো সবই থিওরি। এই ইম্প্যাক্টটা আলাদা, ইম্প্যাক্টটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, এটা এই ইম্প্যাক্ট আসবে এখানে, এই যে ইকুয়েশনের পাশে দিলাম, ঠিক আছে? তাহলে এই এখানে তোমাদের কোশ্চেনের ধারাটা তোমরা বোঝার চেষ্টা করো। একটা থিওরি আর হচ্ছে জার্নাল থাকতে পারে, অথবা ট্রায়াল ব্যালেন্স। এখান থেকে বেশি সম্ভব জার্নাল থাকবে, ঠিক আছে? এখানে এখানে দুইটা, অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকলে একটা অঙ্ক হবে 12 মার্কের, ঠিক আছে? এটা বেশিরভাগ সময়ই থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে এটা সবসময় প্রায় থাকে। তাহলে এটা একটা অঙ্ক পাবা, আর এখান থেকে জার্নাল আর এই থিওরি মিলে একটা কোশ্চেন হবে, ঠিক আছে? থিওরি গুলো তোমাদেরকে দেখতে হবে, দুইটা কোশ্চেন হবে। আর পরে দেখো কস্ট অ্যাকাউন্টিং। এবার তোমাদের দেখো কোশ্চেন কিন্তু সহজ হয়ে যাচ্ছে। ডেফিনিশন এন্ড মিনিং, অবজেক্টিভস, অ্যাডভান্টেজ অফ কস্ট অ্যাকাউন্টিং, অফ কস্ট অ্যাকাউন্টিং। আর কি? ক্লাসিফিকেশন অফ কস্ট এন্ড কস্ট স্টেটমেন্ট। এই যে কস্ট স্টেটমেন্টে একটা অঙ্ক থাকবে, কস্ট স্টেটমেন্ট তোমাদের অঙ্ক করছো মনে আছে নিশ্চয়ই, কস্ট স্টেটমেন্ট একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? কস্ট স্টেটমেন্ট একটা অঙ্ক থাকবে তোমাদের। আর হলো আর হচ্ছে দেখো কস্ট, এখানে তাহলে দুইটা, এইটা পড়লে একটা কোশ্চেন কমন পাবা এখানে। ডেফিনিশন, অবজেক্টিভ, যেটা একই জিনিস কস্ট অ্যাকাউন্টিং, আর ক্লাসিফিকেশন অফ কস্ট, এটা আর কি কস্ট স্টেটমেন্ট, তাহলে একটা কোশ্চেন এখানে পাবা। দুইটা কোশ্চেন হয়ে গেল তোমাদের, এখানে একটা কোশ্চেন হয়ে গেল। আর একটা কি? সিভিপি অ্যানালাইসিস, সিভিপি অ্যানালাইসিস অথবা ব্রেক ইভেন অ্যানালাইসিস, এই চ্যাপ্টার আলোচনা করেছি, অনেক অঙ্ক করানো হয়ে গেছে তোমাদের। তো এইখান থেকে একটা প্রশ্ন হবে, তাহলে কি এখানে দুইটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। এখানে যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেয়ে যাও, তিনটা হয়ে গেল। থিওরি একটা বলে চারটাই তোমরা কমন পাবো আশা করি, যদি এরকম পড়াশোনা করে। সিলেবাস তোমাদের ছোট করে দিয়েছি, এইটুকু এইটুকু পড়াশোনা করলেই তোমাদের হবে। এই যে আমার সামনে তোমাদের যে জিনিসগুলো আছে, ঠিক আছে? এগুলো আমি, এটা থাকবে না তোমাদের, হচ্ছে এই পড়ানো হয়েছে। এখন দেখো এইটুকু হচ্ছে তোমাদের আলোচ্য বিষয়। এইটুকু টপিক গুলা তোমরা যে পড়াশোনা করো, আশা করি ভালো করবা সবাই। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। বলো, কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা? স্যার বলতে থাকো। স্যার আপনার যে সবগুলা স্লাইড আছে সেগুলা কি স্যার আবার একটু দেওয়া যাবে?
এখন সবগুলো এখন কোনটা কোনটা দেবে এই লেভেল সব তো এখন তো তোমাদের পার্টিকুলার তোরা এই চ্যাপ্টারটা বলো তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্যার দিয়েছিলাম। হ্যাঁ বলো। স্যার কস্ট অ্যাকাউন্টিং এর স্লাইড গুলো একটু দিলে ভালো হয়, ওগুলো দেওয়া হয়নি। কস্ট অ্যাকাউন্ট, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি কস্ট অ্যাকাউন্টিং এর স্লাইড। ঠিক আছে, এই কস্ট স্টেটমেন্ট অঙ্ক করানো হয়েছে। এগুলো তো প্রবলেম গুলো তো দিছিলাম তোমাদের সলভ করার জন্য। ঠিক আছে, আমি এখানে দিচ্ছি তোমরা দেখো। আর এই যে ব্রেক ইভেন অ্যানালাইসিস, এটাও তো তোমাদের করাইছি। এটাও দেখো, এই কিন্তু এখান থেকে কিন্তু দুইটা থাকবে তোমরা অবশ্যই। আমি আরেকটা আলোচনা করে দিই, দেখো ব্রেক ইভেন অ্যানালাইসিসটা যখন করবা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবা যে এখানে যতগুলা টার্মস মানে ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে আমি দেখি একটু তোমাদের দেখাচ্ছি। এই যে বি অ্যানালাইসিস বা সিবি অ্যানালাইসিস এটা আলোচনা করেছিলাম, এখানে তেমন কিছু নাই। এই স্লাইডে দেখো, এই স্লাইডে খালি এখানে খালি কিছু পয়েন্ট আছে, এটা তো দেখছি না কিছু নাই তেমন। তো আমি আরেকটা জায়গায় দেখছি তোমাদের, দেখো এই যে ব্রেক ইভেন অ্যানালাইসিস এর যে ইয়াগুলো এখানেও তো দেখছি না তেমন। তো এখানে যে টপিক গুলো আছে, এই যে ব্রেক ইভেনের পয়েন্ট চ্যাপ্টারটা আলোচনা করবা, চ্যাপ্টারের যে আউটলাইন যেটা দিয়েছি এই পয়েন্টগুলো লিখে নাও। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। এইগুলো জানার পরে তুমি প্রবলেম সলভ করবা। ঠিক আছে, যে কি আছে দেখো, সেলস ইকুয়েশন কি জিনিস, প্রফিট কাকে বলে, কন্ট্রিবিউশন মার্জিন আলোচনা করেছিলাম। না, সকালে কোর্ট থেকে ঘুরে আসলাম, সবার ভোটার আইডি কার্ড জমা দিলাম, তো ফটোকপি কিছুই বলে কিছু বলে না, মানে আমাকে এমনিও কিছু বলতো না। তারপরে একটা রেফারেন্সে গেছি, পরে দিয়ে শুনলাম উনি আমাদের কুসুমতারা ইলেকট্রিক্যালে কুসুমতারা ফ্রেন্ড আমাকে বলছে ক্লাস হচ্ছে। তো শোনো, এখানে তোমরা খেয়াল করো এই ব্রেক ইভেন অ্যানালিসিস থেকে, তাহলে আমি বলছি প্রফিট কাকে বলে তো বুঝতেই পারো তোমরা। প্রফিট কি? প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস টোটাল কস্ট, অথবা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট বলা যায়। কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? সিএম কাকে বলে? সিএম ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস এন্ড ভেরিয়েবল কস্ট। বিক্রয় এবং ভেরিয়েবল কস্টের যে পার্থক্য, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এটা প্রজেক্ট বা কোনো বিকল্প নির্বাচনের জন্য ইউজ করা হয়। এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটাকে বলা হয় সিএম রেশিও। আমরা বলি কি সিএম, দেখো ওখানে দেখো, খেয়াল করে দেখো সিএম রেশিও লেখা আছে, সি এম, এটা সিএম রেশিও, তাই না? তো সিএম রেশিওটা কিভাবে লেখা হয়েছে এটা ডিটেইলস লিখছি তোমরা বোঝানোর জন্য। সিএম রেশিও কি? সি বাই এস, সিএম ডিভাইডেড বাই এস। সিএমটা সেলের কত অংশ, ভেরিয়েবল কস্ট রেশিও, ভেরিয়েবলটা কস্টটা সেলের কত অংশ। এরপর আসছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট দুই ভাবে বের করা হয়, একটা হচ্ছে ইউনিটে আর একটা হচ্ছে টাকা। কত ব্রেক ইভেন পয়েন্ট কি আমরা তোমাদের আলোচনা করেছিলাম। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে মানে ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা বিন্দু যেখানে লাভও হয় না লসও হয় না। এই যে গ্রামীণ ফোন কোম্পানি, পাবলিক কত মিনিট কথা বললে একদিনে লাভ হবে না লস হবে না, কয়েক মাসে লাভ হবে না লস হবে না, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে না? যে আজকে যদি পাবলিক যদি এত মিনিট কথা বলে, কোম্পানির লাভও হবে না লসও হবে না, তাহলে এর চেয়ে বেশি কথা বলাতে হবে, লাভ করতে হবে। বা কি পরিমাণ কথা বলে লাভ হবে, এই জিনিসগুলো ডিসিশন নেওয়ার জন্য ব্রেক ইভেন পয়েন্ট। কত কথা বললে লাভ হবে, কত বিক্রি করলে লাভ হবে, কি অবস্থা আছে, আমরা কি করে ইমপ্রুভ করতে পারি কোম্পানির অবস্থা, এই জন্য ব্রেক ইভেন পয়েন্টটা এটা 0 পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট বলা হয়। তোমাদের মনে আছে কিনা আমি বলেছিলাম, ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, যে বিন্দুতে লাভও হয় না লসও হয় না। এটা দুই ভাবে ক্যালকুলেট করা যায়, মিনিটে ক্যালকুলেট করা যায় যে কত মিনিট বা কত ইউনিট। ঠিক আছে, আবার টাকা, 1 মিনিটের দাম হলো 1 টাকা, তাহলে বা 1 টাকা 20 পয়সা, তাহলে টাকায় বললে একটু সে বা 1 মিনিটের দাম 50 পয়সা, তাহলে টাকায় বললে একরকম হবে, আর যদি আমরা ইউনিটে বলি তাহলে আর এক রকম হবে। ইউনিটে বের করার যে ফর্মুলাটা কি মনে আছে তোমাদের? আমরা যদি ব্রেক ইভেনটা ইউনিটে বের করি, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, তাহলে ফর্মুলাটা কি দেখো, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করি, এইটা হলো ফর্মুলা, রেড করা আছে দেখো ভালো করে। ফর্মুলা এদিক সেদিক করলে রেজাল্ট আসবে না। এই ব্রেক ইভেন পয়েন্ট দেখো, আমি তোমাদের বারবারই বলি এটা কখনো পয়েন্ট আসতে পারে না। ব্রেক ইভেন পয়েন্ট, এটাতে একটা ফিগার আসবে যে ফিগারটাই লাভ হবে না লস হয় না। আর পরীক্ষার খাতায় লেখা দেখছো পয়েন্ট এত, পয়েন্ট এত, হ্যাঁ
পয়েন্ট সামথিং 0.25 ব্রেক ইভেন পয়েন্ট 0.25 কখন ব্রেক ইভেন পয়েন্ট হতে পারে? একটা কোম্পানি বড় কম্পিউটার সেল করে, কয়টা কম্পিউটার সেল করলে লাভও হবে না লসও হবে না, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। একটা কোম্পানি ইলেকট্রিক বাল্ব সেল করে, কতগুলো ইলেকট্রিক বাল্ব সেল করলে লাভও হবে না লসও হবে না, এইটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে সেটা কি করে 0.25 ইউনিট হয়? তা হতে পারে কখনো? মিনিমাম তো 10,000 5,000 এটা বাল্ব সেল করলে লাভ হবে না লস হবে বোঝা যাবে। তাহলে এই কেন এটা বের করতে গেলে তোমাকে খেয়াল করতে হবে যে এখানে ফর্মুলাটা কি দেখো, টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট, টোটাল কথাটা যা আছে এটা ভালো করে বুঝে চিন্তা করবা। টোটাল ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট ডট পার ইউনিট বলা আছে ফিক্সড কস্ট টোটাল। আচ্ছা আর কি? সিএম, সিএম কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সিএমটা হচ্ছে পার ইউনিট, এটা নট হচ্ছে যে টোটাল। এই জায়গায় তোমাদের ভুল হয়, অনেকে লেখে এটা টোটাল দিয়ে রাখে, তারপর তাহলে রেজাল্ট কখনোই আসবে না। সিএমটা হচ্ছে পার ইউনিট লাগবে, এই যে পার ইউনিট, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হবে। আর ব্রেক ইভেন ইউনিট আরেকটা ফর্মুলা এখানে লিখছি আমি, দেখো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড চিহ্ন অবলিক দিয়ে রাখছি কারণ আমি তো ভাগ দিয়ে তোমাদের তোমাদের মনে করে ভাগ চিহ্ন দেওয়া যায়। তো এখানে বাই কি দেখো, সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অর্থাৎ কি সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তারপরে কি সিএম পার ইউনিট হলো। এই ফর্মুলাটাকে ভালো করে খেয়াল করতে হবে। আর যদি ব্রেক ইভেন পয়েন্ট তুমি টাকায় বের করতে চাও কত টাকা, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে দেখো, সেই ক্ষেত্রে ফর্মুলা নিবা তুমি ব্রেক ইভেন, এটা ফর্মুলাটাও দেখেন নাই। আচ্ছা এখানে ব্রেক ইভেন এটা টাকায় যদি তুমি বের করতে চাও সেখানে তোমাকে নিতে হবে ব্রেক ইভেন পয়েন্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। এই দেখো সিএম রেশিও আছে, এটাতে ব্রেক ইভেন পয়েন্ট বের করবা। ব্রেক ইভেন পয়েন্ট তখন তুমি বের করবা, ব্রেক ইভেন পয়েন্ট যদি টাকায় বের করো তাহলে লিখবা, তখন ফর্মুলাটা আলাদা হয়ে যাবে। তখন ফর্মুলাটা হবে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও, ঠিক আছে? সিএম রেশিও দিয়ে তুমি ব্রেক ইভেন পয়েন্টটা বের করবা। এখানে আমাদের বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট there will be 0। তো এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের সিস্টেম বের করা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা এখানে টপিকগুলো আসলে এখানে মেইন যে টপিকগুলো আছে ব্রেক ইভেন পয়েন্টের দিকে দেখো, প্রফিট, কন্ট্রিবিউশন মার্জিন, সিএম রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট, কম্পোনেন্ট অফ ব্রেক ইভেন। ব্রেক ইভেন মানে কি কি উপাদান থাকে, মানে চারটি ফর্মুলায় যে এলিমেন্টস গুলো থাকে ওগুলাই কম্পিউটিং ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টে কিভাবে কম্পিউট করতে পারো, কম্পিউটিং টার্গেট প্রফিট, কিভাবে টার্গেট প্রফিট তুমি কম্পিউট করতে পারো, ঠিক আছে? এগুলা কোশ্চেন থাকতে পারে। ব্রেক ইভেন চার্ট, এই যে ব্রেক ইভেন আমরা চার্ট তৈরি করে দেখাচ্ছি তোমার গ্রাফ। মার্জিন অফ সেফটি কাকে বলে মনে আছে নাকি কারো? মার্জিন অফ সেফটি কেউ বলতে পারবা? মার্জিন অফ সেফটি কারো মনে আছে? মার্জিন অফ সেফটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত। মার্জিন অফ সেফটি ফর্মুলা কি? টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আর এখানে চ্যাপ্টার আউটকাম আমি দিয়ে রাখছি, এটাতে তোমরা দেখবা। তাহলে এই চ্যাপ্টারটা যদি তোমরা দেখো, এই 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 কি টার্মগুলো অবশ্যই থিওরি হিসেবে থাকবে আর একটা অঙ্ক থাকবে। অঙ্কগুলো কি সেটা তো তোমাদের আমি দেখাইছি, যে এই যে একটা অঙ্ক করে দেখাইছি তোমাদের, এই প্রবলেমটা আমি তোমাদের আমি দিয়েছিলাম, এই প্রবলেমটা করে দিয়েছি তোমাদের। এই প্রবলেমগুলো যদি দেখো কখনোই তোমরা ওই মিস করবে না যে প্রবলেম পরীক্ষা যেগুলো থাকে, ঠিক আছে? তাহলে ব্রেক ইভেনটা তোমরা আসলে অবশ্যই পারবা এখান থেকে, আশা করি, ঠিক আছে? আচ্ছা এরপরে আমি যাই, ব্রেক ইভেন থেকে বের হই। এখন ধরো কস্ট অ্যাকাউন্টিং থেকে যেটা আলোচনা করেছিলাম। স্যার এই প্রবলেম গুলোর স্লাইড মনে হয় ক্লাসরুমে দেয়া হয় না, একটু দিলে ভালো হতো। আশা ছিল বলছি যে কস্ট অ্যাকাউন্টিং থেকে তোমাদের এই যে কস্ট ক্লাসিফিকেশন, হ্যাঁ এই যে কস্টের ক্লাসিফিকেশনটা আমি দিয়েছিলাম, যে কস্ট অবজেক্টিভ কস্ট অ্যাকাউন্টিং, কস্টের ক্লাসিফিকেশন এটা দেখবা। আর হচ্ছে যে এই যে কস্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা তোমাকে স্পেসিমেনটা ভালো করে ফলো করতে হবে। যেই ডেটাই থাকুক না কেন এই স্পেসিমেনে ফেলতে হবে। দেখো ম্যাটেরিয়াল ইউজড, ম্যাটেরিয়াল ইউজড বলতে কি বোঝায়, এটা কোশ্চেন করা হলো যে ম্যাটেরিয়াল ইউজের পরিমাণটা যেখানে দিয়ে রাখছি আমি। দেখো ম্যাটেরিয়াল ইউজ, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল। এখন তোমাদের অনেকে করে কি র ম্যাটেরিয়াল আছে, ফিনিশ, দেখো স্টক অফ ফিনিশ গুড আছে, দেখা যায় এখানে দেখো ওপেনিং স্টক অফ ওয়ার্কিং প্রসেস, ওপেনিং স্টক অফ এই যে ফিনিশ গুডস।
ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আর ম্যাটেরিয়াল এক জিনিস হলো ল্যাঙ্গুয়েজ তো মিল হওয়া লাগবে, কোনটার সঙ্গে কোনটা যোগ হবে সেটা তো আমাদেরকে ভালো করে দেখতে হবে, এই ভুলগুলো করা যাবে না। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হাতে ছিল, ম্যাটেরিয়াল কিনলাম, ম্যাটেরিয়াল বেঁচে গেল, তাহলে ব্যবহার করলাম কত, এই জায়গায় ফর্মুলাটা লেখা আছে, এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজ। এই যেখানে এক নম্বর এখানে কমপ্লিট করতে পারো, করে এখানে লিখতে পারো, অথবা ওখানে আলাদা ক্যালকুলেশন করে দিতে পারো, সেটা এখানে করাটাই ভালো আমার মনে হয়, যে তোমরা এটা হ্যাঁ এই জিনিসটা এখানে ক্যালকুলেট করে নিতে পারো। এই যে এখানে সরাসরি যে ম্যাটেরিয়াল ইউজ কথাটা এখানে যদি আমরা ইউজ করে দেখাই, যে ম্যাটেরিয়াল ইউজটা হলো কত, ঠিক আছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজের ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে, ওপেনিং স্টক, তারপরে তোমার এই আর কি আসবে, তারপরে ডিরেক্ট ওয়েজেস আসবে। আর কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে এই ফর্মুলার বাইরে আর কিছু করা যাবে না, ডিরেক্ট এক্সপেন্স, সেটা ইলেকট্রিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, যে ইঞ্জিনিয়ারিং হোক না কেন, উৎপাদনের স্পেসিমেন এটাই সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, যে আমরা এটাকে বলা হবে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ হবে, এটাকে বলা হবে প্রোডাকশন কস্ট বা ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এখন এর সঙ্গে ওয়ার্কিং প্রসেস যদি থাকে যোগ হবে, ওয়ার্কিং প্রসেস যদি না ক্লোজিং থাকে মাইনাস হবে, ওপেনিং সবসময় যোগ হয়, ক্লোজিং সবসময় মাইনাস হয়। এটাকে বলে কস্ট অফ ফিনিশ প্রোডাক্ট বা কস্ট অফ ফিনিশ গুডস। এই আমরা যে প্রোডাক্টটা তৈরি করবো ফিনিশ প্রোডাক্টের ব্যয় হয়ে গেল। এখন ওপেনিং স্টক এইটা যদি ফিনিশ গুডের থাকে, এটাকে ওপেনিং স্টক যোগ করে, যেখানে ইউনিট আমি একটা এক্সাম্পল দিছি, যে এটা কিন্তু প্রবলেমের জিনিস না, এটা এক্সাম্পল দেখাইছি তোমাদের, যে এর এত ইউনিট আমরা তৈরি করলাম, সাথে এত ইউনিট আমাদের আগের ছিল, তাহলে আমাদের বিক্রি করার মতো কত ইউনিট আছে, 6000 ইউনিট, বিক্রি করতে পারলাম আমরা 500 ইউনিট, তাহলে আমাদের টোটাল সেল হলো 5500 ইউনিট। এটা ইউনিট দেখানো হয়েছে, এটা নট কস্ট, কিন্তু এটা ইউনিট এখানে দেখাইছি আমি, ঠিক আছে। তো এই ফরম্যাটটাকে ফলো করতে হবে পুরোপুরি। আর ফ্যাক্টরি ওভারহেড এখানে যেখানে বলা আছে এটা খেয়াল করবা, ঠিক আছে, এই যে ফ্যাক্টরি ওভারহেড কাকে বলে এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো যদি খেয়াল করো তাহলে অঙ্ক তোমরা কমপ্লিট করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে এখানে কিছু প্রবলেম আছে, এই যে এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম গুলো আমি তোমাদের দিয়েছিলাম, এটা আমি তোমাদের এখন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এটা হলো কস্ট অ্যাকাউন্টে কোথায় করলাম সেটা দিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং থেকে এটা দেবো। তো মোটামুটি আর কিছু থাকলে বলো, তোমাদের এখানে কিন্তু এগুলো ধারণা কিন্তু দুইটা ক্লিয়ার করে দিলাম আমি, ঠিক আছে, যে এখানে তোমাদের যে জিনিসগুলো ছিল এই এই ধরনের টপিক গুলোর মধ্যে কস্ট অ্যাকাউন্টিং এর দুইটা কোশ্চেন পাবে, এটা তো এটা একটা, যে কস্ট অ্যাকাউন্টিং তে একটা কস্ট স্টেটমেন্ট প্রবলেম থাকবে, আর হচ্ছে সিভিবি অ্যানালিসিস বা ব্রেক ইভেন অ্যানালিসিস এর কোশ্চেন, এই দুইটা যদি ভালো পড়ো, এখান থেকে একটা অ্যানসার করলা, তিনটাতে অ্যানসার করা লাগবে। অথবা এটা না ভালো বলে এখানে পারবা থিওরি পাবা একটা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকার সম্ভাবনা খুব বেশি, হ্যাঁ এটা থাকতে পারে, অথবা এখান থেকে থিওরি বা জার্নাল থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের খুব ইজি হয়ে গেছে কিন্তু সামনে তোমাদের, এখন এটা তোমরা পড়াশোনা করো। আর আমি স্লাইড দুটো দিয়ে দিচ্ছি, কস্ট অ্যাকাউন্টিং এর দুইটা স্লাইডই তোমাদের আমি দিচ্ছি, এটা দেখবা। আর কিছু তাহলে বলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যদি কোনো পার্সোনালি কোনো প্রয়োজন পড়ে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সরাসরি চলে আসবা প্রবলেম নিয়ে, আমি এখানে রেগুলার থাকি। হ্যাঁ, আমার অফিস রুমে, প্রশাসন ভবনের পূর্ব দিকে নিচতলায় আমি বসি, বুঝছো, অনেকে হয়তো জানো না। এসে এখানে আমি দুইটা রুমে পরেই বসি, প্রশাসন ভবনের পুরো সাইডটা আর কি, যে সাইডটা, হ্যাঁ এই সাইডটা শুধু স্যারেরা বসে, আর পশ্চিম সাইডটা তোমরা বসো ডিএসডব্লিউ দপ্তর, ওই সাইডটা না, পূর্ব সাইডে এসে নিচতলায় দেখবা যে আমার নাম লেখা আছে আবু বকর সিদ্দিক। হ্যাঁ, আমার কাছে আসবা, তোমাদের কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ। আর কিছু বলো, শেষ করে দেবো। স্যার আমাদের সিটির মার্কসে প্রবলেম ছিল স্যার। কার প্রবলেম আছে বলো দেখি। স্যার আমার ছিল। তোমার কত রোল? স্যার 14 রোল 1901014। হ্যাঁ, তোর রোলের কি সমস্যা বলো তো দেখি। স্যার আমার দুইটা সিটি দেওয়া হয়েছে এবং মার্কস রিটার্ন করছেন, কিন্তু ওই জায়গায় মার্কস একটারও মানে নাই, মানে দেওয়া নাই। হ্যাঁ, মার্ক তোমার সিআর দিয়ে গেছে, তো সিআর কি বলছিল না? হ্যাঁ স্যার বলছে, ও দিছে। দিয়ে গেছে সিআর, তোমার আমার 15 দিয়ে গেছে। জি স্যার, ওকে স্যার, ঠিক আছে সলভ হয়ে গেছে।
তোমাদের সিআর অ্যাক্টিভ আছে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ধন্যবাদ জানাবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করিও। হ্যাঁ, ঠিক আছে, আমি মিটিং ক্লোজ করতে যাচ্ছি। থ্যাংক ইউ।